বিচার প্রয়োজন হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারের কাজগুলো করছে সেখানে দু ধরনের বিচারের জন্য আমরা কাজ করছি। একটা হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, এই যে আপরাইজিং, এই যে বাংলা বসন্ত, সেই সময়ে আমাদের বীর সন্তানদের উপরে যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, যারা এটার আর্কিটেক্ট ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল এবং গ্রাউন্ড লেভেলে যারা আইন লঙ্ঘন করে অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বোয়ালকে আমরা ধরব। আমাদের টার্গেট হচ্ছে সত্যিকারের পারপিট্রেটর, গোটা পুলিশ বাহিনী নয়। সেজন্য আপনারা দেখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মোট 50-এর সামান্য বেশি সংখ্যক পুলিশ অফিসারকে আমরা আসামি করেছি। অথচ বাংলাদেশে 2000-এর বেশি মানুষকে খুন করা হয়েছে। এর সাথে হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্য জড়িত ছিল। 25,000-এর বেশি আহত হয়েছে। অ্যাট্রোসিটির কি মাত্রা আপনারা কল্পনা করতে পারেন, আপনারা নিজের চোখে দেখেছেন। আমরা কিন্তু হাজার হাজার পুলিশকে ধরছি না। এটার মেসেজ এটাই যে বাকিদেরকে ঢালাওভাবে আমরা শিকারে পরিণত করব না। আমাদের টার্গেট কনস্টেবল পর্যায়ের পুলিশ নয়। আমরা প্রধান হুকুমদাতা, মাস্টারমাইন্ড, সুপিরিয়র রেসপন্সিবিলিটি যার আছে শেখ হাসিনা, আমরা তাকে ধরব। আমরা তার পরবর্তী ক্যাবিনেটে যারা ছিল তাদেরকে ধরতে চাই এবং তারা যে সরাসরি নির্দেশ দিয়েছেন, আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই তার সমস্ত তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে আছে। তারা মানুষকে সার্ভেইলেন্সে রাখার জন্য, গুম করার জন্য, তাদের সমস্ত কর্মকাণ্ডকে পেছন থেকে মনিটর করে তাদের উপরে কিভাবে নিপীড়ন চালানো যায় সেজন্য নানা ধরনের মেকানিজম তারা বাংলাদেশে তৈরি করে রেখেছিল। নিষিদ্ধ ঘোষিত যে পেগাসাস প্রযুক্তি, সেই প্রযুক্তি ইন্টারন্যাশনালি কিন্তু এটা ব্যান্ড। সেই নিষিদ্ধ ঘোষিত প্রযুক্তি বাংলাদেশে শত কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসে সেই প্রযুক্তি দিয়ে আমাদের বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী সাধারণ মানুষের পেছনে সার্ভেইলেন্স করা হয়েছে। বিরোধী দলের নেতাদের উপরে সার্ভেইলেন্স করা হয়েছে। যারা ওপিনিয়ন মেক করেন সমাজের, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, তাদের পেছনে সার্ভেইলেন্স করা হয়েছে। তাদেরকে ধরার কাজে এটা ব্যবহার করা হয়েছে। তাদেরকে ধরে অনেককে মারা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আয়নাঘরে বন্দি করা হয়েছে। আয়নাঘরের ব্যাপারে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। টিএফআই সেল নামে যে আয়নাঘরটি আছে ঢাকায়, বাংলাদেশে আপনাদের শুধু ঢাকা নিয়ে ভাববেন না, প্রত্যেকটা জায়গায়, জেলায় এই ধরনের আয়নাঘরের সন্ধান আমরা পেয়েছি। সেই টিএফআই সেলে একজন ব্যক্তির কথা বলবো, যিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, একজন ব্যারিস্টার। তাকে 8.5 বছর বন্দি করে রাখা হয়েছিল একটা রুমে। দিন রাত 24 ঘন্টা তাকে চোখ বন্ধ করে বেঁধে রাখা হতো। দিনের বেলায় সামনে হাত করা পরিয়ে রাখা হতো, রাতের বেলা ঘুমের সময় তাকে পেছনে হাত করা পরিয়ে রাখা হতো। এইভাবে আলো বাতাসহীন একটা রুমে, যে রুমের কোনো ভেন্টিলেশন নাই, কোনো ফ্যান নাই, কোনো লাইট ছিল না। পরবর্তীতে তাকে একটা লাইট দেওয়া হয় এজন্য যে রাতের বেলায় সে কী করছে এটা মনিটর করার জন্য বাইরের থেকে একটা ছোট্ট ছিদ্র ছিল, সেটা দিয়ে তাকে যাতে বোঝা যায় সেটার জন্য একটা লাইট লাগানো হয়েছিল। আপনি কল্পনা করেন এরকম একটা রুমে যদি 8.5 বছর আপনাকে বন্দি রাখা হয়, আপনি বেঁচে থাকবেন? এর মধ্যে সে অসুস্থ হয়েছে, সার্জারির প্রয়োজন হয়েছে। ওই রুমেই তাকে, কোন ধরনের ডাক্তার এনেছে জানি না, সেখানে ডেকেই তাকে সার্জারি করা হয়েছে। পাশের রুমগুলোতে ছিল টর্চার সেল। সারা রাত ধরে পৈশাচিক টর্চার করা হতো। সেই টর্চারের মাত্রা ছিল যে তাদেরকে পায়ে হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো, যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হতো, দেয়ালে বিভৎস ছবি টানিয়ে রেখে দেখানো হতো তো তোর অবস্থা এরকম হবে। একটা ছেলের খবর আমরা পেয়েছি যাকে এত নির্যাতন করা হয়েছিল সারা শরীর পচে গিয়েছিল। পাশের রুমের বন্দিরা বলতো যে এখানে অনেক দুর্গন্ধ হয়, কেন? তো তখন এয়ার ফ্রেশনার দিয়ে বারবার ফ্রেশ করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে জানা গেছে যে বন্দি ফিরে এসেছে, সে বলেছে তাকে এত নির্যাতন করা হয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, তার ঘায়ের দুর্গন্ধে পুরো সেলের মধ্যে বাকিরা এই দুর্গন্ধটা টের পেত। তারপরে একদিন সে মারা যায়। পাশের সেলে নির্যাতন করতে করতে মানুষ যখন মারা গিয়েছে, অন্য পাশের রুমের বন্দীদেরকে ডেকে নিয়ে ওই রুমের লাইট অফ করে, লাইট তো অফই থাকে, ডেড বডির উপর দিয়ে হাঁটানো হতো এবং বলা হতো টের পাস কিছু,
তোর অবস্থা এরকম হবে, যা বলবো তা করবি। এইটা ছিল আয়নাঘরের চিত্র। আয়নাঘরের 3 ফিট বাই 6 ফিট সেলের মধ্যে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সাংবাদিককে নিয়ে আমি প্রবেশ করে আমি বললাম, তুমি এখানে 2 মিনিট দরজা বন্ধ করে থাকো, কারণ কোনো ভেন্টিলেশন নাই, একটা স্টিলের দরজা আছে, সেখানে ছোট্ট একটা ছিদ্র আছে, ওইটা আবার মুরগির খোপের মতো বন্ধ করে দেওয়া যায়। ওকে বন্ধ করে দিয়ে ক্যামেরা নিয়ে বললাম, তুমি থাকো 2টা মিনিট। 10 মিনিটের কথা বলেছিলাম, 1.5 মিনিটের মাথায় সে হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে বলল, সো ক্লাস্ট্রোফোবিক, ইটস ইম্পসিবল টু স্টে হিয়ার ইন। এগুলো গোটা দুনিয়ার কাছে মানুষ বন্দিত্ব থেকে ফিরে এসে অনেকে বলেছে, মানুষ বিশ্বাস করতে চায়নি। আমরা যখন এগুলো উদ্ঘাটন করতে শুরু করলাম, প্রধান উপদেষ্টা দেখতে গেলেন, গোটা দুনিয়ার গণমাধ্যমে এগুলো আসতে শুরু করলো, জাতি বুঝতে পারলো যে আসলে কি আচরণ করা হয়েছে। 15 বছরে শাসনের নামে বাংলাদেশে কি পৈশাচিকতার স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল।